গুড ইভিনিং সবাইকে। আমি রঞ্জন পাল, জেনারেল সায়েন্স। আজকে জেনারেল সায়েন্সের আলোচনা করব। তোমাদের রেগুলার চলবে, এটা সপ্তাহে একদিনই চলছে বর্তমান। আজকে যে টপিকটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল সায়েন্সের একটা টপিক, সেটা হচ্ছে পরমাণুর গঠন। এটা ছোটবেলা থেকে সবাই পড়ে এসছে আর কি। হ্যাঁ, তোমরাও পড়ে এসছো, আমরাও যারা ক্লাস 6, 7 বা 8-এ উঠেই তারপরে এই পরমাণু নিয়েই আলোচনা শুরু হয় প্রাথমিকভাবে। তো এই পরমাণু নিয়েই আজকে পুরো টপিকটা আলোচনা চলবে। আজকে হয়তো পুরোটা কমপ্লিট হবে না, আরেকটা ক্লাস লাগতে পারে। অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। পরমাণুর অনেক ভিতরের জিনিস এখানে আলোচনা করা হবে আজকে। পরীক্ষা যেসব কোশ্চেন পড়ে তার উপর ভিত্তি করে এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হবে আর কি। প্রথমে আমি থিওরিটিক্যাল পড়াবো। আজকে কোশ্চেন আমি রেডি করিনি, কোশ্চেন অ্যান্সার। পরের দিন থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও দেওয়ার চেষ্টা করবো। আজকে পরমাণু নিয়ে আলোচনা করি। পরমাণু সম্বন্ধে বিভিন্ন জন বিভিন্ন মতবাদ দিয়েছেন। ভারতীয় দার্শনিক কোনাদ প্রথমেই তিনি যেটা পরমাণু নিয়ে বলেছিলেন যে যদি কোনো পদার্থকে ভাঙা হয় তাহলে সেই পদার্থটা কি হবে, ভাঙতে 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 এমন একটা জায়গায় আসবে যেখানে গিয়ে কি করবে, যে আর ভাঙা যাবে না। তো তিনি এই পদার্থের ক্ষুদ্রতম কণা হিসেবে তিনি ধরেছিলেন, কিন্তু তার কোনো ভিত্তি তখন পাওয়া যায়নি। পরবর্তীকালে 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে ব্রিটিশ বিজ্ঞানী ডাল্টন তিনি একটা বিজ্ঞান ভিত্তিক মতবাদ প্রচার করেন, যা ডাল্টনের পরমাণুবাদ নেমে খ্যাতি লাভ করে। তোমরা ক্লাস 8-এ এটা পড়েছো যে ডাল্টনের পরমাণুবাদ 19বিংশ শতাব্দীতে ডাল্টন প্রথম এটা সম্ভবত 1808 সালে এটা তিনি প্রকাশিত করেছিলেন, এই পরমাণুবাদ তত্ত্ব। তো তখন তিনি পরমাণুবাদের 5টি তত্ত্ব দিয়েছিলেন, সেগুলো নিয়ে আমি আর বিশেষ আলোচনা করছি না। সেই তত্ত্বগুলির মধ্যে ছিল যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, যার নাম হচ্ছে পরমাণু। পরমাণু সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না। একই মৌলিক পদার্থের পরমাণুগুলি ওজন ও ধর্ম একই হবে, বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলি ওজন ও ধর্ম বিভিন্ন হবে। তো সেগুলা নিয়ে এখানে আলোচনার বিষয়বস্তু নেই, কারণ ওগুলা খুবই সহজ ব্যাপার। ওগুলা কোশ্চেনও এইসব পরীক্ষায় আসে না সচরাচর। তো আধুনিক পরমাণু তত্ত্বের মধ্যে যে তিনি বলেছিলেন যে পরমাণুকে ভাঙা যায় না, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে পরমাণুকে ভাঙা গেছে। পরমাণুকে ভেঙে পদার্থের 3টে স্থায়ী কণা পাওয়া গেছে। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। পরমাণুকে ভেঙে শুধু এই 3টি কণা নয়, আরো অনেক কণাই পাওয়া গেছে। তার মধ্যে কিছু স্থায়ী কণা আছে, স্থায়ী কণার মধ্যে বললাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কিছু অস্থায়ী কণা আছে যেগুলোকে বলা হয় কি পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। এগুলো হচ্ছে অস্থায়ী, মানে স্টেবল অবস্থায় থাকে না এরা। আর যেগুলো সংমিশ্রণ কণা যেগুলো আছে, সংমিশ্রণ কণার মধ্যে আসছে কারা, আলফা কণা, ডয়টরন কণা, মানে এগুলো কয়েকটা কণার সমষ্টি নিয়ে গঠিত। তো পরমাণুর আধুনিক পরমাণু তত্ত্ব অনুযায়ী পরমাণুকে সাধারণত 3টা স্থায়ী কণাতে ভাগ করা যায়, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ঠিক আছে, এই যে 3টা কণা দেওয়া আছে, এই 3টা কণা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এছাড়া আমি যদি করতে চাই, এড করতে চাই, অস্থায়ী কণা যদি কিছু থাকতে পারে, অস্থায়ী কণার মধ্যে থাকে নিউট্রিনো। এগুলো এত তোমাদের জানার দরকার নেই, তাও একটু যেহেতু আরম্ভ করলাম ওই নিয়েই বলছি। অ্যান্টি নিউট্রিনো এটসেট্রা। আর একটা কণা আছে, সেটা হচ্ছে সংমিশ্রণ কণা। সংমিশ্রণ মানে কয়েকটা মিশ্রিত অবস্থায় থাকে কণা, সেগুলোকে বলা হয় সংমিশ্রণ কণা। যেমন আলফা কণা, এই নিয়েও বিশদ আলোচনা করব। আলফা কণা কি, হ্যাঁ, যখন তেজস্ক্রিয়তা এই টপিকেই আছে, তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করব, তখন সেটা আলফা কণা নিয়ে আলোচনা করবো। তাহলে পরমাণুর 3টি স্থায়ী কণা বর্তমান কি কি, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। বাকি এগুলা অস্থায়ী কণা থাকে, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন, এগুলাই। আর সংমিশ্রণ কণার মধ্যে পড়ছে আলফা কণা। তাহলে পরমাণু কি, পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, যা পরমাণু নামে পরিচিত, যাকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না। এটা ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব থেকে বলা হয়েছে। এর পরে যেটা আসছি, যে আমরা প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এগুলোকে ভেঙেছিলাম। তো তো কোথা থেকে পেয়েছি, পরমাণু থেকে পেয়েছি। তো তাদের কে কে আবিষ্কার, এমনি তো ভেঙে কি যে কেউ বলতে পারে না যে আমরা ভেঙে কি দেখতে পারি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কি, না। তার জন্য
কিছু বিজ্ঞানী সেগুলোকে আবিষ্কার করেছেন। কিভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে, তার মধ্যে হচ্ছে ক্যাথোড রশ্মির পরীক্ষা, অ্যানোড রশ্মির পরীক্ষা, এইসব পরীক্ষার ভিত্তিতে এগুলোকে আবিষ্কার করা হয়েছে। তো ওই ডিটেলসে যাচ্ছি না আমি, জাস্ট একটা 3টা জিনিস তোমাদের জানিয়ে দিচ্ছি। কে আবিষ্কার করেছিল, তার চার্জ কত কণাগুলি, তার ভর কত, এগুলা জানতে হবে, কারণ এগুলা পরীক্ষায় কোশ্চেন দিতে পারে তোমাদের। পরীক্ষায় কোশ্চেন যে আবিষ্কারক কে, ইলেকট্রন, ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে জে জে টমসন। তারপরে প্রোটন কে আবিষ্কার করেছিলেন, লর্ড রাদারফোর্ড। নিউট্রন আবিষ্কার করেছিলেন জে স্যাডউইক। এই 3জন বিজ্ঞানী 3টা কণা আবিষ্কার করেছেন। চার্জ কার কত চার্জ, মানে আধান কত, দেখো কে পজিটিভ চার্জ, কে নেগেটিভ চার্জ, কে নিস্তড়িত, 3টাই ভাগ হতে পারে। কি কি আছে, ইলেকট্রন, ইলেকট্রনকে সাধারণত ঋণাত্মক চার্জ যুক্ত কণা। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত কণা, আর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত কণা। এই যে এখানে দেওয়া আছে ইলেকট্রন ঋণাত্মক চার্জ যুক্ত কণা, এটা, আর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ। প্রোটন কিভাবে মনে রাখবে, ইলেকট্রন ঋণাত্মক, প্রোটনের পজিটিভ, পজিটিভ মানে কি ধনাত্মক, সেখান থেকে প্রোটন মনে রাখতে পারো। আর নিউট্রন হচ্ছে নিস্তড়িত, যার কোনো চার্জ নেই, প্লাসও নেই মাইনাসও নেই। ঠিক আছে, আর কি জানতে হবে এই সম্বন্ধে, এই 3টা কণা সম্বন্ধে আর বেশি কিছু, তার ভরটা শুধু জানলেই হবে। ভর হচ্ছে ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻³ কেজি। আর প্রোটনের ভর হচ্ছে 1.672 ইন্টু 10⁻27 কেজি। আর নিউট্রনের ভর হচ্ছে 1.674 ইন্টু 10⁻27 কেজি। এবার এদের মধ্যে সব থেকে ভারী কণা কোনটি, দেখা যাচ্ছে পরিষ্কার যে এখানের মধ্যে সব থেকে ভারী কণা হচ্ছে নিউট্রন, প্রোটনের থেকে সামান্য বেশি ভারী। আর সব থেকে হালকা কণা হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, তো এটা আমরা কেজিতে নিয়েছি, গ্রামেও নিতে পারি। তোমরা গ্রামেও করতে পারো। যেমন এটা গ্রামে করলে কি হবে, 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। এটা হবে 1.672 ইন্টু 10⁻24 গ্রাম। মাইনাসের সময় যখনই বাড়বে এটা কমতে থাকবে, স্বাভাবিকভাবে তোমরা কেজিতেই মনে রাখো, গ্রামে ট্রান্সফার করে নেবে নিজেরাই। তাহলে প্রোটন যদি বলে যে ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন, জে জে টমসন। প্রোটন লর্ড রাদারফোর্ড, নিউট্রন স্যাডউইক। আর চার্জ কোনটার কি চার্জ, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, প্রোটন হচ্ছে ধনাত্মক, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িত। এবার এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পরমাণুতে কোথায় কোথায় অবস্থান করে, বা তাদের সে কিভাবে কাজ করে, পরমাণুর মধ্যে কি অবস্থায় থাকে, সেসব জানতে গিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে তাদের মডেল প্রকাশ করেছেন। তো ইলেকট্রন তার মধ্যে হচ্ছে একটা সাব অ্যাটমিক পার্টিকেল, উপপারমাণবিক কণা, হ্যাঁ, যা কি করে নিউক্লিয়াসের চারপাশে ঘুরে। নিউক্লিয়াস বলতে কি বোঝায় একটু পরেই আসছি আমি। যার ভর কি প্রোটন নিউট্রনের তুলনায় প্রায় নগণ্য, একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় একের 1837 গুণ ভারী। এইটা কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, যে একটা ইলেকট্রন হ্যাঁ হাইড্রোজেনের তুলনায় কত গুণ ভারী, এই ধরনের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, কত 1/1837, এইটা কত গুণ ভারী বা তার ভরের সমান, এই ধরনের একটা কোশ্চেন এখানে আসতে পারে। আমি কোশ্চেন গুলো পরের দিন টাইপ করে দিয়ে দেবো, আজকে কোশ্চেন রেডি করতে পারিনি। হ্যাঁ, পরের ক্লাসে আমি কোশ্চেন গুলা কিছু কোশ্চেন দিয়ে দেবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। আর এটি হচ্ছে পজিট্রনের বিপরীতধর্মী, মানে পজিট্রন যদি পজিটিভ হয় ইলেকট্রন হবে নেগেটিভ, এটাই শুধু জানলে হবে। ইলেকট্রন গেল, এবার আসছি প্রোটন। প্রোটনটা কি, প্রোটন সেই একটি মৌলিক উপপারমাণবিক কণা, ফান্ডামেন্টাল সাব অ্যাটমিক পার্টিকেলস। হ্যাঁ, এটা কোথায় থাকে, পরমাণু নিউক্লিয়াসে থাকে। পরমাণু নিউক্লিয়াসে প্রোটন কণা উপস্থিত থাকে। এটি কি করে, প্রোটনের কাজ কি, এই প্রোটন কি করছে, প্রোটন করছে কি, তা পারমাণবিক সংখ্যা, মৌলের পারমাণবিক সংখ্যা নির্ধারণ করে। হ্যাঁ, এগুলো সব ছোটবেলায় তোমরা পড়েছো ক্লাস 8, 9, 10-এ, তাও আবার পড়তে হবে, কারণ অনেকে সায়েন্সে যারা পড়েনি তারা এগুলো ভুলেই গেছে, এই সম্বন্ধে কোনো ধারণাই নেই, ধারণা যেটা ছিল সেটা বাইরে চলে গেছে। ঠিক আছে, তবুও একটু একটু এটা আলোচনা করছি আমি। আর নিউট্রন কি হচ্ছে, নিউট্রন হচ্ছে যে প্রোটনের সাথে এটি একসাথে থাকে। হ্যাঁ,
ধরো যদি আমি একটা পরমাণু যদি আমরা গঠন আঁকি, যদি এটাকে নিউক্লিয়াস হিসাবে ধরি, হ্যাঁ, এইখানে নিউক্লিয়াসে থাকে কে? প্রোটন থাকবে। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না মনে হচ্ছে। মুছা যাবে না? এটাকে যদি আমরা নিউক্লিয়াস ধরি, নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকবে? নিউক্লিয়াসের মধ্যে থাকবে প্রোটন আর নিউট্রন। এখানে এরা একত্রে থাকে। আর ইলেকট্রন কি করবে? এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে থাকে। ঠিক আছে? এই হচ্ছে, তাহলে প্রোটনের সাথে কে থাকে? নিউট্রন থাকে একসাথে। ঠিক আছে? এই দুটোকে একসাথে একটা নাম দ্বারা প্রকাশ করা যায়। ঠিক আছে? প্রোটন নিউট্রনকে একত্রে এদেরকে কি বলা হয়? একত্রে এদেরকে বলা হয় নিউক্লিয়ন। ঠিক আছে? এদেরকে একত্রে কি বলা হয়? নিউক্লিয়ন বলা হয়। প্রোটন আর নিউট্রন। আর ইলেকট্রন কি হচ্ছে? নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার পথে আবর্তন করছে। এবার আসছি প্রোটনের রাদারফোর্ড পরমাণু মডেল। পরমাণু যে আমি বললাম নিউক্লিয়াস, বাইরের কক্ষে ইলেকট্রন আবর্তন করছে, এগুলো এলো কোথা থেকে? এইসব জিনিস ব্যাখ্যা করতে যাওয়ার আগে এগুলো পরমাণু, এদের গঠন সম্বন্ধে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছেন। প্রথমেই বলে রাখি, প্রথম কিন্তু এই পরমাণু মডেলের ধারণা দিয়েছিলেন জে থমসন, যেটা তোমাদের এই টপিক্সে নেই, এখানে আর লেখা নেই তার সম্বন্ধে। থমসন কি করেছিলেন? থমসন প্রথমে তিনি বললেন যে থমসন যে পরমাণু মডেলটা গঠন করেছিলেন সেটা হচ্ছে পাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল বলা হয় সেটাকে অনেক সময়। ঠিক আছে? ওয়াটারমেলন মডেল কি? ওয়াটারমেলন মডেল বলতে আমরা, ওয়াটারমেলন মানে কি? তরমুজ। একটা তরমুজকে যেমন কেটে দিলে কি হয়? এই ধরো একটা তরমুজ, এটা হচ্ছে তার কাটা পার্ট, এরকম অর্ধেক। যদি আমরা এইভাবে গোল করে কাটি তাহলে কি হবে? তরমুজের মধ্যে দেখবে অনেক সময় এগুলো বীজ বেরোয়, এরকম বীজ বেরোতে থাকে। ঠিক আছে? কাটলে এরকম বীজ থাকে। তো সেটা বলা হচ্ছে কি যে এইটা যদি তরমুজের ভিতরের অংশটা, যে লাল অংশটা, সেটাকে যদি ধনাত্মক আধান ধরা হয়, বীজগুলা হচ্ছে কি ঋণাত্মক আধান। এই বীজগুলা হচ্ছে কি ঋণাত্মক আধান। এটার মানে কি? বীজগুলা ঋণাত্মক আধান মানে পরমাণুর মধ্যে ধনাত্মক আধান মানে প্রোটন থাকে, প্রোটনের সাথে ইলেকট্রনগুলি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ঠিক আছে? তো এইটা পরবর্তীকালে কোনো ভিত্তি পাওয়া যায়নি। তারপরেই বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেল তিনি দিয়েছিলেন। সেই পরমাণু মডেলে কি কি তিনি কয়েকটা পরীক্ষা করেছিলেন, যেটা হচ্ছে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। পরীক্ষাটা আমি এখানে দিইনি। এই ডিটেলস অত আলোচনা করব না, কারণ ওইসব ক্লাস পড়াতে গেলে আমার মিনিমাম পরমাণু গঠনের উপর 10-12টা ক্লাস চলে যাবে। ঠিক আছে? অতএব আমি সেগুলো নিয়ে আলোচনা করছি না। মেন যে টপিক, রাদারফোর্ড পরমাণু মডেলে কি বলা হয়েছিল, ওখানে যে পরীক্ষাটা করা হয়েছিল, পরীক্ষাটা হচ্ছে মেনলি আলফা কণার বিচ্ছুরণ, মানে তিনি আলফা কণার উৎস নিয়েছিলেন। এবার আলফা কণা কি সেগুলা পরে আছে তেজস্ক্রিয়তাতে, সেটা আলোচনা করব। তো এখন ওইসব নিয়ে আর আলোচনাতে যাচ্ছি না। এই আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা থেকে রাদারফোর্ড পরমাণু কণার সম্বন্ধে তিনি পরমাণুতে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে এসেছিল, কিভাবে অবস্থান করে, সেটা তিনি সেখানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন। শুধু রাদারফোর্ড নয়, তারপরে নিলস বোর এসেছিলেন। রাদারফোর্ডে কিছু ত্রুটি ধরা পড়ে, তার পরবর্তীকালে এসেছিলেন নিলস বোর, তারপরে এসেছিল ডি ব্রগলি, তারপরে এসেছিলেন শোর্ডিঞ্জার, লাস্টে শোর্ডিঞ্জার ইকুয়েশন। তার আগে আছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। অনেক কিছু ভিত্তি ছিল, হ্যাঁ, সেগুলা পরে আসবে। একটা একটা ছোট ছোট টপিক করে দিয়েছি আমি, পুরো ডিটেলস দিয়ে কিন্তু একটু টাচ করে গেছি জাস্ট। তো পরমাণুতে রাদারফোর্ডের যে পরমাণু মডেল, এই পরমাণু মডেল কি কি পাওয়া গেছে? পরমাণু মডেল আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা থেকে
তো একটু সংক্ষেপে বলে রাখি যে আলফা কণা তিনি কি করেছিলেন, একটা পরীক্ষা করার জন্য আলফা কণার উৎস নিয়েছিলেন এরকম, এইখানে একটা ছিদ্রযুক্ত লেড প্লেট লিখেছিলেন, তার কাছে রেখেছিলেন সোনার পাত, এরকম 0.004 মিলিমিটার পুরো একটা সোনার পাত রাখা ছিল, তার পিছন দিকে ছিল জিঙ্ক সালফাইডে প্রলিপ্ত পর্দা। ক্লাস 9 এর বইতে খুঁজলে তোমরা পাবে। হ্যাঁ, এখানে আলফা কণা, এখান থেকে আলফা কণা যায়, এর মধ্যে দিয়ে গিয়ে কি করে সোনার পাত ভেদ করে সোজা বেরিয়ে চলে যায়। কণাগুলি সব গিয়ে কি করে পাত ভেদ করে সোজা বেরিয়ে গেছে, এরকম সোজা যে পথে যায় সেই পথেই সোজা বেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু কিছু কণা কিছু কোণে বিক্ষিপ্ত হয়, আর কিছু কণা যে পথে গেছিল সেই পথে ফিরে এসেছিল, মানে এই বরাবর গেল আবার এই বরাবর ফিরে এলো, পেরায়নি। তো এইখান থেকে তিনি কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। দেখো, যেহেতু আলফা, সমস্ত আলফা কণা কি করছে, পরমাণুকে ভেদ করে বেরিয়েছে, সোনার পাত ভেদ করে চলে যাচ্ছে। তার মানে কি, সোনার পাত ভেদ করে চলে যাওয়ার মানে কি, যে পরমাণুর বেশিরভাগ স্থানটি ছিল ফাঁকা। ওইটাই রাদারফোর্ড পরমাণু মডেলে প্রথম স্বীকার্য ছিল। ঠিক আছে, যে পরমাণুর অধিকাংশ স্থানই হচ্ছে ফাঁকা। 2 নম্বর কি, যে পরমাণু 20,000টির মধ্যে কিছু দেখা গেছে, যে পরীক্ষা থেকে দেখা গেছে যে 20,000 কণার মধ্যে একটা কণা যে পথে যায় সেই পথে ফিরে এসেছিল। মানে আমি যেটা বললাম একটু আগে, যে সোনার পথ ভেদ করে যেগুলো যাচ্ছিল তার মধ্যে একটা কণা যে পথে গেছিল সেই পথে ফিরে এসছে। তার মানে কি, পরমাণুর মধ্যে কোথাও না কোথাও একটা ভর থাকবে। যদি ধরো আমি ফাঁকা জায়গায় ছুটতে শুরু করি, সোজা বেরিয়ে চলে যাবো, যদি একটা গাছ তার সামনে পড়ে যায়, তার মানে কি সেখানে ধাক্কা খেয়ে আবার পুনরায় ফিরে যাবো পিছন দিকে। তেমনি এই আলফা কণা সোজা বেরিয়ে যাচ্ছিল, কিন্তু 20 হিসাব করে দেখা যাচ্ছে 20,000টির মধ্যে একটা কণা যে পথে গেছিল সেই পথেই ফিরে এসছে। তার মানে কি, তার মানে হলো যে সে কোথাও ধাক্কা খেয়েছে, যার ফলে সে কি করেছে, ফিরে এসছে। তো সেই যে জায়গাটি ধাক্কা খেয়েছে সেটা কি, সেই জায়গাটির তিনি নাম দেন নিউক্লিয়াস। ঠিক আছে, সেই জায়গাটি তিনি নাম দেন কি, নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তিনি পরমাণু দুটো অংশ ভাগ করেন। একটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, যেখানে প্রোটন থাকে, আর পরমাণুর বাইরে, নিউক্লিয়াসের বাইরের অংশ হচ্ছে যেখানে ইলেকট্রন থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। ঠিক আছে, কি বলা গেল তাহলে, পরমাণুর একটা নিজস্ব অংশ থাকে যেখানে তার সমগ্র ভর পুঞ্জীভূত অবস্থায় থাকে, মানে সমগ্র ভর ওখানে থাকে। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি কি হচ্ছে, বৃত্তাকার পথে আবর্তন করতে থাকে। এবার পরমাণুর, এই গেল তোমার পরমাণুর রাদারফোর্ড পরমাণু মডেলের পরীক্ষা। মানে এই পরীক্ষা থেকে জানা গেল কি কি, যে প্রোটন নিউট্রনের অবস্থান আর ইলেকট্রন কোথায় থাকে, এই দুটো জিনিস এখান থেকে জানা গেছে। ঠিক আছে, তাহলে ইলেকট্রনগুলি তাহলে কিভাবে ঘুরছে, বৃত্তাকার পথে হতে পারে, আবার উপবৃত্তাকার পথেও উঠতে পারে। আরো ডিটেলস আছে, তো সব যাচ্ছি না, আমি জাস্ট টপিকটা নিয়ে আলোচনা করছি। এবার হচ্ছে নিলস বোরের পরমাণু গঠন। দেখো, যেটা হচ্ছে নিলস বোর কেন তিনি তার পরমাণু ধারণা দিতে গেলেন, আগে সেটা জানতে হবে। রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে কিছু ত্রুটি পাওয়া গেছিল, সেই ত্রুটিগুলোর উপর দেখে সেখানে কি ত্রুটি পাওয়া গেছিল, যে পরমাণু অস্থায়ী, পরমাণু হচ্ছে অস্থায়ী। পরমাণু কেন অস্থায়ী, কিভাবে দেখা গেল, যে ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুযায়ী, ম্যাক্সওয়েলের একটা তড়িৎ চুম্বকীয় তত্ত্ব আছে। ঠিক আছে, ওই তত্ত্বটা কি বলা হয়েছে, যখন কোনো চার্জ, ধনাত্মক চার্জবাহী কণাকে ঋণাত্মক চার্জবাহী কণা কি করবে, বৃত্তাকার পথে আবর্তন করবে, তখন কি হবে, এই ঋণাত্মক চার্জবাহী কণা শক্তি ক্ষয় করতে থাকবে। ঠিক আছে, এই ঋণাত্মক চার্জ যুক্ত কণার কি হবে, শক্তি ক্ষয় হতে থাকবে। এবার ধরো তোমাকে কেউ বললো যে তুমি 5 কিলোমিটার ছুটো, প্রথম 1 কিলোমিটার তুমি খুব দ্রুত গতিতে ছুটবে, কারণ তোমার এনার্জি লেভেল তখন খুব হাই ছিল। আস্তে 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 এনার্জি তখন কি হবে, কমতে শুরু করবে, তাই তো। এবার এক সময় কি হবে, দেখবে কিছুটা যাওয়ার পরে পড়ে গেছো নিচে। তার মানে কি,
তেমনি এখানেও যদি আমি দেখি যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব থেকে যদি দেখা যায় যে ইলেকট্রন ক্রমশ শক্তি ক্ষয় হতে 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 কি করবে, এক সময় নিউক্লিয়াসের উপর গিয়ে আছড়ে পড়বে। ঠিক আছে, নিউক্লিয়াসের উপর গিয়ে কি করবে, আছড়ে পড়বে। ফলে পরমাণুর স্থায়িত্ব কি হবে, পরমাণুর যে স্টেবিলিটি ছিল সেটা আর থাকবে না, পরমাণুর স্থায়িত্ব বিঘ্নিত হবে। আর কি, পরমাণুতে বর্ণালী, রেখা বর্ণালীর উৎপত্তির কারণ, মানে ধরো একটা ইলেকট্রন ঘুরছে, হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে, ঘুরলে তো তার একটা মাত্র রেখা পাওয়া যাবে উচিত, এরকম একটা হাইড্রোজেনের কটা ইলেকট্রন, একটা, তাহলে একটা মাত্র রেখা পাওয়া উচিত। কিন্তু দেখা গেছে অনেকগুলি রেখা বর্ণালীর উৎপত্তি হচ্ছে এইভাবে। এই রেখা বর্ণালীর উৎপত্তির কারণ রাদারফোর্ড পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেনি। এছাড়া কোন কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকবে, মানে ইলেকট্রন তো একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, ধরো এটা যদি নিউক্লিয়াস ধরি, এটা যদি কক্ষপথ ধরি, এই কক্ষপথে এই নিউক্লিয়াস, এটা ইলেকট্রন এখানে ঘুরছে, তাহলে যদি একসঙ্গে ইলেকট্রন কতগুলি থাকবে এখানে, সেটার ধারণা রাদারফোর্ড পরমাণু মডেল থেকে পাওয়া যায়নি। নিউক্লিয়াস থেকে এই কক্ষপথের দূরত্ব কত হবে, এগুলার ধারণা ওখান থেকে পাওয়া যায়নি। তাই বিজ্ঞানী নিলস বোর কি করলেন, তার শিকার্য নিয়ে তিনি তিনটি শিকার্য দিয়েছিলেন মেনলি। তো এখানে আমি সংক্ষেপেই আলোচনা করব, এটা ডিটেলস এত যাওয়ার দরকার নেই, এটা গল্পের আকারে তোমাদের বলছি, কারণ এটা জাস্ট মনে রাখো, এগুলো থেকে কোনো কোশ্চেন হয়তো নাও আসতে পারে, কিন্তু তোমার টপিকটা তো জানতে হবে। হ্যাঁ, কোশ্চেন কি আসবে আমি সেগুলো পরে কোশ্চেন দিয়ে দেবো। তো নিলস বোরের পরমাণু মডেলে কি বলা হয়েছে, রাদারফোর্ডে কি পেলাম, যে পরমাণুর স্টেবিলিটি ব্যাখ্যা করা যায়নি, তাই তো। এই রাদারফোর্ডের পরমাণু মডেল, হ্যাঁ, পরমাণুর স্থায়িত্ব কিন্তু ব্যাখ্যা করতে পারেনি। এই রাদারফোর্ড মডেল থেকেই এসেছিল নিলস বোরের পরমাণু মডেল। সেখানে বলা হয়েছে যে ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে আবর্তন করেছিল, এটা রাদারফোর্ড বলেছিলেন। তিনি এসে প্রথমে বলেন যে না, ইলেকট্রনগুলি এরকম যেখানে সেখানে ঘুরতে পারে না, তাদের আবর্তনের জন্য একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথ আছে। ঠিক আছে, যে এই যে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, ইলেকট্রন যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এই ইলেকট্রন নিউক্লিয়াস, এই ইলেকট্রনগুলি যে কোনো জায়গায় বা যে এলোমেলো ভাবে ঘুরতে পারে না। ঠিক আছে, তাদের আবর্তনের জন্য একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথ আছে, তাদের আবর্তনের জন্য একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথ আছে। হ্যাঁ, এবং এই যে এই কক্ষপথ, এই নির্দিষ্ট কয়েকটি কক্ষপথ আছে, এই কক্ষপথগুলিকে বলা হয় কি, এক একটা শক্তি স্তর। ঠিক আছে, এগুলাকে কি বলা হয়, শক্তি স্তর। এই শক্তি স্তরে ইলেকট্রন যখন আবর্তন করে তখন কোনো শক্তি বর্জন করে না বা গ্রহণ করে না। কি বলা হলো, যে রাদারফোর্ডের পরমাণু মডেলে বলা হয়েছিল যে ইলেকট্রন শক্তি বর্জন করতে 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 কি করবে, নিউক্লিয়াসের উপর আছড়ে পড়বে। কিন্তু এখানে তিনি বললেন যে না, এরা যখন কোনো একটি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে বা একটা শক্তি স্তরে আবর্তন করবে, তারা কোনো শক্তি বর্জন করবে না। ঠিক আছে, তারা কোনো শক্তি বর্জন করবে না। ইলেকট্রনটি স্থির না থাকলেও এদের শক্তি স্থির থাকে, তাই এদের শক্তি মানে স্থায়ী শক্তি স্তর হিসাবে বিবেচিত করা হয়, বা সুস্থায়ী কক্ষপথ হিসাবে বলা হয়। আর এই বৃত্তাকার কক্ষপথে থাকাকালীন ইলেকট্রন কোনো শক্তি বর্জন করবে না বা গ্রহণ করবে না, জাস্ট এইটুকুই। এই কক্ষপথগুলিকে আমরা ইলেকট্রন বিন্যাস একটু বলে দেবো তোমাদেরকে, একটু পরেই বলবো। এই কক্ষপথগুলিকে যথাক্রমে তারা কি কি নাম দিয়েছিলেন, কে, এল, তোমরা পড়েছো এগুলা, এম, এন, ও, পি, এরকম করে কটা কক্ষপথ আছে, 7টা কক্ষপথ আছে। কে, এল, এম, এন, ও, পি, কিউ, এইরকম 7টি কক্ষপথে নামকরণ করা হয়েছে। কি কি কক্ষ, কে, এল, এম, এন, ও, পি, কিউ। এবং এই কক্ষপথে কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে তার সূত্র কিন্তু হচ্ছে 2n²। এই সূত্র দিয়ে বলা হয়েছে। এই সূত্রটা কি ছিল, এনটা কি, এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, মানে এন এন যদি 1 হয়, প্রথম কক্ষ হয়, তাহলে তার ইলেকট্রন কটা থাকবে, 2টো থাকবে। এন যদি 2 হয়,
কক্ষপথ কত হবে, কটা ইলেকট্রন থাকবে, 8টা। n ইকুয়ালস টু 3 হলে 18টা। একটা কক্ষপথে সর্বাধিক 32টা ইলেকট্রন থাকতে পারে, তার বেশি ইলেকট্রন থাকবে না, এবং বাইরের কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8। এত ডিটেলসে যাচ্ছি না। তাহলে প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা, তারপরটা 18টা, তারপরটা 18টা, এরকম করে থাকে। যে যখন আলোচনা করব ইলেকট্রন মডেল তখন এগুলো নিয়ে বেশি কিছু বলবো। এবার দেখো বোরের মধ্যে তিনি কিন্তু এখানে তার পরমাণুর ব্যাসার্ধ কত, হ্যাঁ পরমাণুর ব্যাসার্ধ কত, প্রত্যেক কক্ষপথের ব্যাসার্ধ কত। হাইড্রোজেন বোরের পরমাণু মডেলটি কিন্তু শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে প্রযোজ্য। এখান থেকে কোশ্চেন হতে পারে যে বোরের যে পরমাণু মডেল কত ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। বোরের পরমাণু মডেল শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে কি, হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত, 1, তার মানে একটি মাত্র ইলেকট্রন যার, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। 2টো ইলেকট্রন যদি কারো থাকে তাহলে সেক্ষেত্রে এই বোরের তত্ত্ব কিন্তু প্রযোজ্য নয়। তো বোরের কক্ষপথের এগুলা সব হায়ার স্টাডি যখন হয় তখন এগুলা কিভাবে নির্ণয় করা হয় সেখানে বলা আছে, তোমাদের এগুলো জানার দরকার নেই। জাস্ট 3টা জিনিস এখানে মনে রাখবে, যে জন্য 3টা টপিকই দেওয়া আছে এখানে। পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ কত, হ্যাঁ পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ কত, 5291 × 10⁻⁻11 মিটার, ঠিক আছে। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তি কত, তার কক্ষপথের শক্তি -13.6 ইভি। ইভির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে কত, -13.6 ইলেকট্রন ভোল্ট। এবার বোরের মধ্যে হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষপথের শক্তি কত, দ্বিতীয় কক্ষপথের শক্তি হচ্ছে 328 কিলোজুল পার মোল। এই হচ্ছে নিলস বোরের পরমাণু মডেল। সেখান থেকে হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষের ব্যাসার্ধ কত জানা গেল, তার কি জানা যাচ্ছে, প্রথম কক্ষের শক্তি জানা যাচ্ছে, আর কি জানা গেল, দ্বিতীয় কক্ষপথের শক্তি কত সেটাও জানা যাচ্ছে। এগুলা পরীক্ষা হয়তো দিতে পারে, হ্যাঁ কার কোন কক্ষপথের শক্তি কত আর ব্যাসার্ধ কত। তোমাকে তো আর পরমাণু মডেল লিখতে বলবে না। এবার দেখো এখানে পাম্পোটিং মডেল একটু আলোচনা করে দেওয়া আছে। তো এবার আমি আসছি পারমাণবিক সংখ্যা, আমরা যে প্রোটন সংখ্যা বলছি, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা কি, কোন মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলতে ওই পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে বোঝায়। মানে ধরো এইখানে কোন মৌলের পরমাণুতে কতগুলি প্রোটন আছে, সেটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। সেগুলা তোমাদের এখানে কার কত প্রোটন থাকে এখানে লিখে দেওয়া নেই, তো আমি বলে দিতে পারি। যেমন হাইড্রোজেন প্রোটন সংখ্যা 1, হিলিয়াম প্রোটন সংখ্যা হচ্ছে 2, লিথিয়াম প্রোটন সংখ্যা 3, বেরিলিয়াম প্রোটন সংখ্যা 4, বোরন প্রোটন সংখ্যা 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, নিয়ন 10, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, হ্যাঁ ক্লোরিন 17, আর্গন হচ্ছে 18, পটাশিয়াম 19, ক্যালসিয়াম হচ্ছে 20। 20টা পর্যন্ত জানলেই হবে, ঠিক আছে। দেখা যাচ্ছে হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7। এগুলো আপনি 9-10 বইতেও পেয়ে যাবে। আমি জাস্ট একটা লিখে জানিয়ে দিলাম কি হবে, কত 20 পর্যন্তই জানো। আছে 118টা মৌল আছে এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, হ্যাঁ তো তার মধ্যে তোমরা 20টাই জানো, তার বেশি জানার দরকার নেই। হ্যাঁ কি কি, হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, নিয়ন 10,
সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14। এগুলো তোমরা লিখে নিতে পারো। ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, পটাশিয়াম 19, ক্যালসিয়াম হচ্ছে 20। তাহলে এগুলো সব হচ্ছে তার প্রোটন সংখ্যা, মানে পারমাণবিক সংখ্যা, তাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, এবার যতগুলি কোন পরমাণুতে প্রোটন থাকবে তার ইলেকট্রন সংখ্যা ঠিক ততগুলি হবে। তার মানে হাইড্রোজেনের ইলেকট্রন কত হবে? 1, হিলিয়ামের 2, লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, এরকম করে আস্তে 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 বাড়তে থাকবে। তাহলে যতগুলি প্রোটন থাকবে বাইরের কক্ষে ঠিক ততগুলি ইলেকট্রন থাকবে। তাই সেই কারণেই তো পরমাণু নিস্তড়িত। হ্যাঁ, পরমাণু যে নিস্তড়িত বলা হয় কেন? যতগুলি প্রোটন থাকে ঠিক বাইরের কক্ষে ততগুলি ইলেকট্রন থাকে। এই কারণে এগুলাকে বলা হয় কি, যে নিস্তড়িত কণা। হ্যাঁ, যেমন এখানে বলা আছে, দেখো একটা উদাহরণ দেওয়া আছে, সোডিয়াম পরমাণুতে 11টি প্রোটন আছে এবং তার মানে হলো যে সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? 11। ঠিক আছে? হ্যাঁ, এবং পারমাণবিক সংখ্যা লেখা হয় পরমাণু মৌলটির বাম দিকে নিচে। মানে ধরো আমরা যদি লিখি সোডিয়াম এরকম মৌলের চিহ্ন আকারে লিখি, বাম দিকের নিচে লিখতে হবে সোডিয়াম 11। তার মানে বোঝা যাবে সোডিয়ামের প্রোটন সংখ্যা 11। এরকম লেখা দেখতে হবে, সোডিয়াম 11, 23, এরকম লেখা থাকে দেখবে। তার মানে নিচে হচ্ছে তার প্রোটন সংখ্যা, উপরেরটা কি আসছে পরে। ঠিক আছে, এটা গেল প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা। এরপরে এবার হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। ভর সংখ্যা কি? প্রোটন আর নিউট্রন এর মোট সংখ্যা। ঠিক আছে, প্রোটন প্লাস নিউট্রন এই দুটোকে যদি যোগ করে লেখা হয় সেটা কি হবে? সেটাই হবে তার ভর সংখ্যা। ঠিক আছে, প্রোটন সংখ্যাকে জেড, নিউট্রন সংখ্যাকে এন, ভর সংখ্যাকে এ ধরা হয়। ঠিক আছে, তাহলে এ ইকুয়ালস টু জেড প্লাস এন, প্রোটন নিউট্রন মিলে কি হয়? ভর সংখ্যা হয়। এবার যদি তোমাকে বলে যে কোনো একটা পরমাণুতে প্রোটন কতগুলি আছে, নিশ্চয়ই একটা চিহ্ন তোমাকে দিয়ে দিল এরকম। ধরো একটা, আমি সোডিয়ামকে দিয়েই শুরু করলাম, সোডিয়াম 11, 23 এরকম দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা, আর এই উপরের সংখ্যাটাকে বলা হচ্ছে কি? ভর সংখ্যা। বুঝা গেল? তাহলে একটা গেল প্রোটন সংখ্যা, আর উপরেরটা হচ্ছে কি? ভর সংখ্যা। এবার তোমাকে যদি বলে নিউট্রন কত, তাহলে নিউট্রন সমান এন সমান কত হবে? এ মাইনাস জেড। নিউট্রন কত হবে? এ মাইনাস জেড। মানে কি? এ কত? এ হচ্ছে ভর সংখ্যা, জেড কি? প্রোটন সংখ্যা। তাহলে এখানে আমি ভর সংখ্যা জানি, প্রোটন সংখ্যা জানি। এ সমান জানি আমরা কত? 23, আর জেড সমান জানি আমরা কত? 11। তাহলে এন সমান কত হলো? 12। এন সমান কত দাঁড়ালো? 12। তাহলে সোডিয়ামে নিউট্রন সংখ্যা কত? 12। এইভাবে এগুলো শেখানো হয় ছোটবেলায়। তাহলে সব সময় বাঁ দিকে লেখা হয়, নিচে লেখা হবে পারমাণবিক সংখ্যা, উপরে লেখা হবে ভর সংখ্যা। এই যে আমি সোডিয়ামের ভর সংখ্যা 23 লিখলাম, তেমনি প্রোটন সংখ্যা যেভাবে মনে রাখা হয় ভর সংখ্যাও ঠিক সেইভাবে মনে রাখতে হবে। প্রোটন সংখ্যা যেভাবে মনে রাখা যায় ভর সংখ্যাও ঠিক সেইভাবে মুখস্থ করতে হবে। হ্যাঁ, ভর সংখ্যা পেতে গেলে দেখো, ভর সংখ্যা সেটাও মুখস্থ করার একটা উপায় আছে। কিরকম দেখো, আমি আগে লিখে দিই, এটা যদি পারো লিখে নাও। যেমন হাইড্রোজেন,
লিখে নি, তারপরে আমি এটা নিয়ে আলোচনা করছি। দেখো, আগের বারে আমি লিখেছিলাম প্রোটন সংখ্যা, এবারে লিখব ভর সংখ্যা। দেখো, হাইড্রোজেনের 1, হিলিয়ামের 4, লিথিয়ামের 7, বেরিলিয়ামের 9, বোরনের 11, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, ফ্লোরিনের 19, নিয়নের 20। এইভাবে আমি লিখে দিয়েছি ক্যালসিয়াম 40 পর্যন্ত। এইখানে ভর সংখ্যা মনে রাখার একটা উপায় কি, প্রোটন সংখ্যা যদি তুমি মুখস্থ করে থাকো ইন্টু 2, জোড় সংখ্যার ক্ষেত্রে যেমন অক্সিজেন, অক্সিজেনে ধরো এখানে আমি একটা উদাহরণ দিই, অক্সিজেনের প্রোটন সংখ্যা কত? 8। ঠিক আছে, অক্সিজেনের প্রোটন সংখ্যা কত? 8। ভর সংখ্যা কত হবে? ইন্টু 2, 8 গুণিত 2 কত? 16। এবার ধরো লিথিয়ামের ক্ষেত্রে ধরি, লিথিয়ামের কত কত হচ্ছে? 3। হওয়ার কথা উচিত কত? 6, হচ্ছে কত? 7। তখন তোমাকে এই বিজোড় জারণ সংখ্যাগুলোর ক্ষেত্রে কি করতে হবে? +1 যোগ করতে হবে, ইন্টু 2 + 1, 3 2 6 + 1 7। ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই আছে। দেখো, জোড়ের ক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে শুধু ব্যতিক্রম 14, অক্সিজেনের 16, ফ্লোরিনের সেই একই যোগ হয়েছে, সোডিয়ামেরও একই যোগ হয়েছে। হ্যাঁ, এরকম করে নির্ণয় করতে পারো। এই হচ্ছে ভর সংখ্যার, কার কত ভর সংখ্যা। এগুলো স্বাভাবিকভাবে তোমাদের এত ডিটেলস আর যাচ্ছি না, জাস্ট একটু মনে রাখলেই হবে। এরপরের টপিক হচ্ছে আইসোটোপ। তাহলে প্রোটন আর ইলেকট্রন আর নিউট্রন এই সম্বন্ধে আশা করি বুঝতে পেরেছো যে প্রোটন কতগুলি, প্রোটন কোনটাকে বলবো, ইলেকট্রন কোনটাকে বলবো, নিউট্রন কোনটাকে বলবো। আরো একবার বলে দিই, যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ধরি আমরা, ম্যাগনেসিয়াম এরকম তোমাকে একটা দিল 12 আর 24, ঠিক আছে, 12 আর 24, তাহলে তার প্রোটন কোনটা? প্রোটন হবে নিচের সংখ্যাটা 12। ভর সংখ্যা কত? প্রোটনকে আমরা কি ধরি? জেড ধরি, তাই তো? কি লিখলাম আমি? লিখবো না, জেড ধরবো, জেড। ভর সংখ্যা কি ধরলাম? 24, ঠিক আছে, এ। আর নিউট্রন কত হবে? 24 - 12, তখন কত? এইটা থেকে এইটা বাদ দিয়ে দিলেই আমরা কি পেয়ে যাব? নিউট্রন পেয়ে যাব। এবার একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, বলে দিচ্ছি, এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন যদি আমরা বলি যে এইটা থেকে ইলেকট্রন সংখ্যা বের করো, কি হবে? তো যতগুলি প্রোটন থাকবে ঠিক ততগুলি কি থাকে? ইলেকট্রন থাকে। প্রোটন আর ইলেকট্রন সমান হয়, ঠিক আছে? তাহলে প্রোটন যতগুলি থাকবে ইলেকট্রনও ঠিক ততগুলি থাকবে, 12টাই ইলেকট্রন থাকবে। তাহলে নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা, উপরেরটা হচ্ছে ভর সংখ্যা, বিয়োগ করলে আমরা পাবো কি? নিউট্রন সংখ্যা। আর প্রোটন যতগুলি থাকবে ততগুলি থাকবে তার কি? ইলেকট্রন, ঠিক আছে? ব্যাস, এবার যাই অন্য টপিকে। আশা করি তোমরা এই ধারণাটা বুঝতে পেরেছো। বেশি ডিটেলসে বলে লাভ নেই, যতটুকু জানা ততটুকুই জানো। এবার হচ্ছে আইসোটোপ। এটা তোমরা সবাই পরিচিত আইসোটোপ সম্বন্ধে। আইসোটোপ হচ্ছে একই মৌল, সংজ্ঞা হিসাবে যদি বলতে যাই, সংজ্ঞা বললে আইসোটোপের সংজ্ঞা কি হবে? একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু
ভর সংখ্যা আলাদা, ঠিক আছে? নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য কি হবে, ভর সংখ্যাটা আলাদা হয়, তাদের পরস্পরের আইসোটোপ বলি। আইসোটোপ হচ্ছে তাহলে কি, যে পারমাণবিক সংখ্যা একই থাকবে। সংক্ষেপে যদি তোমরা এখানে লিখে দেওয়া আছে, যদিও আইসোটোপ হলো একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট মৌল, ঠিক আছে? ধরো যেমন হাইড্রোজেন, ওয়ান ওয়ান, হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 3, হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 3। দেখো নিচের প্রোটন সংখ্যা সব একই, উপরের ভর সংখ্যা কি আছে, আলাদা আছে। হ্যাঁ, উপরের ভর সংখ্যা কি আছে, আলাদা আছে। প্রথমেরটা, এটা নাম আছে, এগুলার স্পেসিফিক নাম আছে হাইড্রোজেনের ক্ষেত্রে শুধু। প্রথমেরটাকে বলা হয় প্রোটিয়াম, প্রথমেরটাকে কি বলা হয়, প্রোটিয়াম। ব্ল্যাক করে দিলাম, প্রোটিয়াম, ঠিক আছে? এইটাকে বলা হয় কি, ডয়টেরিয়াম। আর এইটাকে বলা হয় ট্রিটিয়াম। প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম, তিনটা আইসোটোপের তিনটা ভাগ আছে, মানে আইসোটোপ, হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে, একটা হচ্ছে প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রিটিয়াম, তিনটা আইসোটোপ হাইড্রোজেনের ক্ষেত্রে। এবার এদের কিন্তু রাসায়নিক ধর্ম একই কিন্তু ভৌত ধর্মগুলি আলাদা হয়। আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম একই হতে পারে, ভৌত ধর্মগুলি আলাদা হয়। ও এখানে দেওয়া আছে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম এন্ড ট্রিটিয়াম, এগুলো হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। হ্যাঁ, সব থেকে বেশি আইসোটোপ আছে এমন মৌল হচ্ছে পোলোনিয়াম। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে সব থেকে বেশি আইসোটোপ কার আছে, পোলোনিয়াম। পোলোনিয়ামের সব থেকে বেশি আইসোটোপ আছে। এবার যদি বলা হয় যে আইসোটোপ নেই কার, আইসোটোপ নেই অনেক পরমাণু আছে। পোলোনিয়ামে যেমন সব থেকে বেশি আইসোটোপ আছে, আইসোটোপ নেই এমন পরমাণু আছে, ফ্লোরিন আছে, ফ্লোরিন আছে, এফ, সোডিয়াম, এরকম অনেক পরমাণু আছে যাদের কোনো আইসোটোপ নেই, ঠিক আছে? এদের আইসোটোপ নেই, এটা মনে রাখো, আইসোটোপ নেই, বুঝেছো? আইসোটোপ এদের নেই, এদের আছে সব থেকে বেশি আছে কার, পোলোনিয়াম, আর নেই কার, ক্লোরিন, সোডিয়াম, এরকম অনেক আছে। আইসোবার, আগে আইসোটোনটা বলে নি, তারপরে আমি আইসোবারে যাচ্ছি। আইসোটোন কোনটা, এখানে একটা আইসোটোন মানে নিউট্রন সংখ্যা একই থাকবে, প্রোটন সংখ্যা ভর সংখ্যা আলাদা হতে পারে, কিন্তু নিউট্রন সংখ্যা যাদের একই থাকে। নিউট্রন যেমন ট্রন বলছি, আইসোটোনের টন মনে রাখার উপায়, হ্যাঁ, আইসোটোনের টন যেমন নিউট্রনেরও টন, এই দুটো হবে, এইভাবে মনে রাখতে পারো যে নিউট্রন সংখ্যা তাহলে একই হচ্ছে কার ক্ষেত্রে, আইসোটোনের ক্ষেত্রে। সেরকম উদাহরণ কি দেওয়া আছে, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সোডিয়াম, লেখাটা একটু গন্ডগোলে হয়েছে, আমি লিখে দিই, হ্যাঁ, একটু, সোডিয়াম 1123, জাস্ট এটা, সোডিয়াম 1123, ম্যাগনেসিয়াম 1224, হ্যাঁ, সোডিয়াম 1123, ম্যাগনেসিয়াম 1224। তাহলে দেখো প্রোটন আলাদা, প্রোটন এর 11, এর 12, এর 23, তার 24, আলাদা। কিন্তু দেখো নিউট্রন যদি আমরা দেখি, নিউট্রন সংখ্যা হচ্ছে 12টা, এরও নিউট্রন সংখ্যা হচ্ছে 12টা, ঠিক আছে? এর নিউট্রন 12টা, এরও নিউট্রন 12টা, তাহলে নিউট্রন সংখ্যা সমান, সেই জন্য তাদেরকে আমরা কি বলি, পরস্পরের আইসোটোন। এই দুটোকে বলা হয় একত্রে কি বলা হয়, আইসোটোন, ঠিক আছে? তাহলে এই দুটোকে একত্রে কি বলা হচ্ছে, আইসোটোন বলা হচ্ছে। এবার হচ্ছে আরেকটা জিনিস আছে, আইসোবার। আইসোবার হচ্ছে ভর সংখ্যা সমান হবে, ঠিক আছে? আইসোবার মানে কি,
ভর সংখ্যা সমান হবে। আইসোটোপে কি পারমাণবিক সংখ্যা সমান, আইসোটোনে কি নিউট্রন সংখ্যা সমান, আইসোবারে কি হচ্ছে, আইসোবারে হচ্ছে ভর সংখ্যা সমান। ভর সংখ্যা যাদের একই থাকবে তাদের আমরা পরস্পরের কি বলবো, আইসোবার বলবো। ভিন্ন পারমাণবিক সংখ্যা হতে পারে কিন্তু ভর সংখ্যা একই থাকবে। ভর সংখ্যা একই আছে এমন আর্গন 1840 আর ক্যালসিয়াম 2040, এই দুটো দেখো পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু উপরের রাশি দুটো, উপরেরটাকে আমরা ভর সংখ্যা বলছি। তাহলে এখানে আর এইখানে কি হচ্ছে ভর সংখ্যা, দেখো দুটো ক্ষেত্রেই ভর সংখ্যা কি হচ্ছে একই আছে, তখন এদেরকে বলা হবে পরস্পরের আইসোবার, এদেরকে বলা হবে আইসোবার। এই জিনিসটা একটু গন্ডগোল আছে, এই নোটটাই তোমাদের একটু কারেকশন করতে হবে, দেখে নেবে তোমরা। হিলিয়াম 24 হতো, যাই হোক এটা না, এটাই মনে রাখবে। আর্গন 1840, ক্যালসিয়াম 2040, এরা হবে পরস্পরের আইসোবার।